হ্যালো আমার কোচি এবং কাচারা। ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংরাজির প্রথম গল্পটাই হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। আর এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এটা হতেই পারে স্কুলে এই জিনিসটা স্যার পড়িয়ে দিয়েছেন, কিন্তু তোর পিকনিক ছিল, তুই যেতে পারিসনি। কিংবা টিউশনের স্যারও পড়িয়ে দিয়েছেন, কোনো না কোনো কারণে অসুস্থ ছিলিস বা যাই হোক না কেন, ইউ মিস দ্যাট। তাহলে এইবার সামনের দিন যখন স্যার পড়া ধরবে, উত্তর করবি কি করে? টেনশন নেয়ার কোনো দরকার নেই। ইউ আর নট গোয়িং টু মিস এনিথিং। আমি লাইন ধরে ধরে প্রত্যেকটা লাইনের অর্থ এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে যাবতীয় তোদের বলে দেব। তোদের একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ আর প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাক। কি বলছি পুরোটা শোন মন দিয়ে। তাহলে সবার প্রথম এই গল্পটার নামে দুটো শব্দ আমরা মাথায় রাখবো, একটা হচ্ছে টেলস আর একটা হচ্ছে গ্র্যান্ডপা। টেলস মানে কি? টেলস মানে হচ্ছে স্টোরি, গল্প অথবা কাহিনী। আর গ্র্যান্ডপা মানে তো বুঝতেই পারছিস, গ্র্যান্ডফাদার মানে দাদু বলতে পারিস। তাহলে এটা হচ্ছে ভোলা দাদুর গল্প। লেখককে মনোজ দাস। এই মনোজ দাস সম্পর্কে দু একটা তথ্য আমরা জেনে নেব। তার জন্ম কবে? 1934 সালে, খুব একটা ইম্পর্টেন্ট নয়। তার পরিচয়, তিনি কে? তিনি হচ্ছেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক, মানে ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। তাহলে এখানে দ্বিভাষিক মানে কি? তিনি দুটো ভাষায় লিখতেন। একটা তো বুঝতেই পারছিস যে ইংরাজি নিয়ে লিখছে, কারণ এই গল্পটা ইংরাজিতে লেখা। কিন্তু এছাড়া আর কোন ল্যাঙ্গুয়েজে তিনি লিখতেন? উত্তর হচ্ছে ওড়িয়া। তাহলে তিনি ওড়িয়া এবং ইংরাজি এই দুটো ভাষায় লিখতেন। কি লিখতেন? উপন্যাস মানে নভেল, শর্ট স্টোরিজ, পোয়েমস, নানা রকম ভ্রমণ কাহিনী এবং ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে প্রবন্ধ মানে এসেজ অন হিস্ট্রি অ্যান্ড কালচার। এইটা হচ্ছে তার লেখার বাউন্ডারি। এইবার আমরা লাইন ধরে ধরে তার বাংলা অর্থ এবং সেখানে গ্রামার কি আছে এবং তার সঙ্গে সঙ্গে ওখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে পুরোটা আলোচনা করব। তাহলে দেখ, সবার প্রথম কি বলছে? বলছে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তার মানে আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে থাকতেন ভোলা দাদু এবং তার স্ত্রী। ওয়েস্টার্ন এন্ড মানে কি? পশ্চিম প্রান্ত। সেখানে কি থাকতো? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ। আ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। বকুল ট্রি মানে বকুল গাছ, আর ওভারশ্যাডোড মানে ঢেকে রাখা। তার মানে তাদের ছোট্ট কুড়ে ঘরটার মাথার ঠিক ওপরেই ছিল একটা বিশাল বকুল গাছ, মানে একটা বড় বকুল গাছ তাদের যে কুড়ে ঘরটা ছিল সেইটাকে আচ্ছাদিত করে রেখেছিল। ইন দ্য বকুল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। অর্থাৎ সেই যে বকুল গাছ সেখানে বাসা বেঁধেছিল বা ছিল একপাল বাদর। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কিন্তু তাতে ভোলা দাদু বা দিদিমার বিশেষ আপত্তি ছিল না বা তাদের খুব একটা অসুবিধা হতো না। এবার এখান থেকে কোন কোন জিনিস মাথায় রাখবি? প্রশ্ন আসতেই পারে গ্রামের কোন দিকে বাস করতেন। অপশন দিল ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে উত্তর কি হবে? ওয়েস্টার্ন এন্ড। 2 নম্বর প্রশ্ন আসতে পারে ওখানে কি গাছ ছিল। উত্তর হবে কি? বকুল গাছ বা বকুল ট্রি। এরপর প্রশ্ন আসতে পারে ওই গাছে কে বাসা বেঁধেছিল। ভালুক বাসা বেঁধেছিল, নাকি বেড়াল বাসা বেঁধেছিল, নাকি কাক বাসা বেঁধেছিল, নাকি মাঙ্কি বাসা বেঁধেছিল। তাহলে উত্তর কি হবে? মাঙ্কিজ। মাথায় রাখবি এই যে মাঙ্কি, এর কালেকটিভ নাউন হচ্ছে ট্রুপ। কালেকটিভ নাউন মানে কি? গ্রুপ নেম। অর্থাৎ যেমন তোরা মনে কর ছেলে, ছেলেদের গ্রুপকে কি বলা হয়? স্যাড লাইফ ভাই, কিছুই বলা হয় না, গ্রুপই বলা হয়। এবার তুই যদি মেয়ে হোস, মেয়েদের গ্রুপকে কিন্তু বলা হয় বেভি। ওরে বেভি, বেবি নয়, সেটা আলাদা। তো এরকমই যেমন ধর কাক, কাকের গ্রুপের নামও আছে, কাকের গ্রুপকে বলা হয় মার্ডার। এখানে কিন্তু কাক হত্যার কথা বলছি না। গ্রুপ অফ ক্রোজ ইকুয়াল টু মার্ডার, মার্ডার অফ ক্রোজ বলা হয়। একই রকম ভাবে মনে কর আইল্যান্ড, তার গ্রুপকে কি বলা হয়? আর্কিপ্যালাগো। তো এইরকম মাঙ্কির গ্রুপকে বলা হয় ট্রুপ অফ মাঙ্কিজ। এরপর কি বলছে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। এটা থেকে প্রশ্নের কিছু নেই। চলে আসি পরের লাইনে। বলছে ওয়ান মুনলিট নাইট উই ওয়্যার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। অর্থাৎ একদিন জ্যোৎস্না রাতে আমরা ফিরছিলাম কোনো একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, মানে এই রাস্তাটা ছিল কেমন? দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। ফগি মানে কি?
কুয়াশায় ঢাকা, মানে দীর্ঘ রাস্তা ঘন কুয়াশায় ঢাকা ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স, অর্থাৎ আমি উঠেছিলাম গ্রামের চৌকিদারের কাঁধে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। ওয়েল শব্দটার মানে হচ্ছে একটা বড় চিৎকার করা, একটা আকুতি জানানো বা উচ্চস্বরে হাহাকার করে ওঠা, এটাকে বলা হয়। তো লেট আউট মানে সেটা ছাড়লো, মানে হঠাৎ করে ভোলা দাদু উচ্চস্বরে হাহাকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, উই হল্টেড। আমরা সবাই থমকে দাঁড়ালাম অবাক হয়ে। তার মানে এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের যে দল, যারা যারা যাচ্ছিল ওই ফেস্টিভ্যালে বা ফেস্টিভ্যাল থেকে আসছিল, যাচ্ছিল না, রিটার্ন করছিল, তারা সবাই কি হলো, সারপ্রাইজড, অবাক হলো, এবং হল্টেড, হল্টেড মানে হচ্ছে দাঁড়িয়ে পড়া, থমকে দাঁড়ানো, তার জন্য ব্যবহৃত হয়। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? সবার প্রথম হচ্ছে মুনলিট নাইট, তখন সময়টা কি ছিল? উত্তর হচ্ছে জ্যোৎস্না রাত। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। প্রশ্ন আসতে পারে তারা কোথা থেকে ফিরছিল? উত্তর হচ্ছে ফেস্টিভ্যাল বা কোনো একটা উৎসব থেকে ফিরছিল। তারপরে কি, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, এখান থেকে আশা করি প্রশ্ন আসবে না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট লাইন যে আই ওয়াজ রাইডিং অন হুম, মানে কার কাঁধে আমি চেপেছিলাম বা লেখক কার কাঁধে চেপেছিল? এটার উত্তর হচ্ছে, মানে যিনি হচ্ছে গল্পের কথক আর কি, তিনি চৌকিদারের কাঁধে চেপেছিল। এখানে অপশনে কিন্তু ভোলা দাদুর কাঁধেও দিয়ে দেবে, কিন্তু উত্তর কি হবে? চৌকিদারের। এবার সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ ওয়েল, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, এখান থেকে কিছু প্রশ্ন আসবে না। চলে আসি পরের প্যাসেজটায়, পরের পার্টে। কি বলছে? বলছে inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival, অর্থাৎ ইনকোয়ারি মানে হচ্ছে খোঁজ খবর। তাহলে খোঁজ খবর নিয়ে কি জানা গেল? যে ভোলা দাদু নিজের নাতিকে, গ্র্যান্ডসন মানে হচ্ছে কি নাতি, সঙ্গে করে নিয়েছিলেন ওই উৎসবে, অর্থাৎ যখন তারা ওই উৎসবে গিয়েছিল বা ফিরছিল, যাই হোক না কেন, তখন ওই ভোলা গ্র্যান্ডপার সঙ্গে কে ছিল? তার নাতি, তার গ্র্যান্ডসন ছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, অর্থাৎ এই যে ভোলা গ্র্যান্ডপা, তিনি ওই বাচ্চাটির দুটো আঙুল শক্ত করে ধরেছিল, মানে শিশুটির দুই আঙুল শক্ত করে ধরে রেখেছিল কে? এই ভোলা দাদু। হি ডিড নট রিয়েলাইজ ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, তিনি বুঝতেই পারেননি কখন সেই আঙুল ফসকে গেছে, মানে সে তার হাতছাড়া হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, তার মানে ভোলা গ্র্যান্ডপা হেঁটেই চলেছে, তার হাত থেকে যে ওই বাচ্চাটা ছেড়ে গেছে সেটা তার খেয়াল নেই, সে ওরকম আঙুল নিয়ে নিজের মতো হাঁটছে। এটাই বলছে যে তিনি খেয়ালই করেননি, দাদু তখনও হাঁটছিলেন আগের মতো, এটাই বলেছে। তারপর কি বলছে দেখ, তারপর বলছে দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, গ্রিপ মানে হচ্ছে গ্রিপ করা, মানে কোনো কিছুকে ধরে থাকা। তো সেটাই বলছে যে হঠাৎ কেউ একজন জিজ্ঞাসা করলো, দাদু তুমি কি ধরে আছো? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল, অর্থাৎ তার মনে পড়ে গেল নাতির কথা, কারণ সে তো তার নাতির আঙুল ধরেছিল, এবং যখনই দেখলো তার নাতি তার হাত ফসকে বেরিয়ে গেছে, তখন সে লেট আউট আ লাউড ওয়েল, অর্থাৎ সে তারস্বরে বা বুক ফাটা হাহাকার করে উঠল। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ভোলা দাদু কেন হাহাকার করে উঠল? তার উত্তর হবে, তিনি যখন মেলায় গিয়েছিলেন বা ফেস্টিভ্যাল বা উৎসবে গিয়েছিলেন, তার সঙ্গে তার নাতি ছিল এবং তিনি তার হাত ধরে ফিরছিলেন। কোন সময় আঙুল ফসকে গেছে এবং সে নিজের মতো হেঁটে গেছে সেটা তার খেয়ালই ছিল না। তো যখন তিনি রিয়ালাইজ করলেন তার সঙ্গে তার গ্র্যান্ডসন নেই, তখন তিনি হাহাকার করে উঠলেন। এবার এটা ইংরেজিতে গুছিয়ে লিখতে হবে, চিন্তা করিস না, আমি নোট দিয়ে দেব। চলে আসি পরের পার্টে। কি বলছে দেখ, বলছে মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, অর্থাৎ আমার বাবা দুজন শার্প আইড মেন, মানে দুজন তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি মানে একটু বুদ্ধি বেশি রয়েছে, যে খুঁজে পাবে সহজেই, এমন দুজন মানুষকে আমাদের দল থেকে পাঠালেন কার সঙ্গে? ভোলা দাদুর সঙ্গে। কেন? তিনি যাতে ওই উৎসবের মাঠ থেকে তার নাতিকে খুঁজে পেতে পারে, এই কারণে পাঠালেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, মানে অনেকটা সময় কাটার আগেই তার গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেল, মানে কিছুক্ষণের মধ্যেই মিলে গেল দাদুর নাতি।
কোথায় মিলে গেল? হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। এখানে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে কোজি। কোজি মানে হচ্ছে আরামদায়ক, অর্থাৎ একটা গরু বা গাভী তার যে বেলি, বেলি মানে পেট, পেটের তলায় সে একটা কোজি শেল্টার বা একটা আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। তাহলে এখান থেকে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে ওয়্যার ওয়াজ দ্য বয় ফাউন্ড, অর্থাৎ কোন জায়গায় বাচ্চাটাকে পাওয়া গিয়েছিল বা উদ্ধার করা গিয়েছিল। তার উত্তর হচ্ছে যে এই আন্ডার আ কাউস বেলি। তো সেখানে কোজি শেল্টার শব্দটাও লিখে দিলে বেটার হয়। এরপর কি বলছে? এরপর বলছে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। অর্থাৎ ভোলা দাদুকে নিয়ে বাবার মুখে শোনা আরো একটা মজার ঘটনা আমার আজও মনে আছে। তো এখানে রিলেটেড বাই মাই ফাদার মানে হচ্ছে আমার বাবার সঙ্গে সম্পর্কিত এরকম একটা গল্প আমার মনে আছে। তাহলে সেই গল্পটা কি? ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, মানে বিকেলটা ছিল বৃষ্টি ভেজা বা বর্ষণ মুখর একটা বিকেল বা দুপুর, যাই বলিস না কেন। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. এই যে গ্যাং অফ পাইরেটস, এই গ্যাংটা হচ্ছে কালেকটিভ নাউন। একটু আগে আমরা পড়েছিলাম বেভি অফ গার্লস, সেরকমই পাইরেটসদের গ্রুপকে বলা হয় গ্যাং। এমনকি রবার্টসের যে গ্রুপ তাকেও কিন্তু গ্যাং অফ রবার্টসই বলা হয়। তার মানে এখানে পুরো জিনিসটার বাংলা অর্থ করলে কি দাঁড়াবে? সেটা হচ্ছে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভোলা দাদু বাবাদের বললেন, বাবাদের মানে বাবা এবং তার বন্ধুদের বলেছিলেন, আমি দেখেছি রে একদল জলদস্যু এসেছিল গ্রামের পাশে সমুদ্র তটে। তো সেটা এখনো আসেনি। এখান থেকে আমরা যদি বাংলা মানেটা করি, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট বলতে বোঝাচ্ছে যে উচ্ছ্বাসে ফেটে পড়া। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদেরও বলেছিল। হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস, পাইরেটস মানে হচ্ছে জলদস্যু, তাদের একটা গ্রুপকে কে দেখেছিল? ভোলা গ্র্যান্ডপা। দে ওয়্যার burying a large box under one of the sand dunes on the seashore by our village. অর্থাৎ তারা কি করছিল? তারা হচ্ছে পুঁতে দেয়া। বাড়ি করা মানে কি? কোনো কিছু মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে দেয়া। কি পুঁতে দিচ্ছিল? একটা লার্জ বক্স। কোথায়? আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুন। দুন তো তোমরা বুঝতেই পারছো যে একটা ছোট্ট বালির যে টিলা বা এরকম কিছু, তার তলায় একটা লার্জ বক্স পুঁতে দিচ্ছিল। এবং সেটা কোথায়? সি শোর মানে সমুদ্র তটে। এবং সেই সমুদ্র তটটা কোথায়? আমাদের গ্রামের কাছেরই একটা সমুদ্র তটে। তো সেখানে ভোলা গ্র্যান্ডপা দাবি করেছিল তিনি দেখেছেন যে একদল জলদস্যু সেই স্যান্ড ডিউনস এর নিচে কিছু পুঁতে দিচ্ছিল। এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে দেখে নে। যে আরেকটা গল্প যিনি দিয়েছিলেন, মানে ভোলা গ্র্যান্ডপার কথা বলা হচ্ছে, সেটা কি রিলেটেড? তার উত্তর হচ্ছে তোর পাইরেটস রিলেটেড, অর্থাৎ গ্যাং অফ পাইরেটস মানে জলদস্যু রিলেটেড। তারা কি করছিল? প্রশ্ন আসতেই পারে যে মাটির তলায় কি পুঁতছিল? সুটকেস, নাকি লার্জ বক্স, নাকি কোনো বুক সেলফ? এরকম 3-4টে অপশন দিয়ে প্রশ্ন আসবে। উত্তর কি হবে? আ লার্জ বক্স। ঠিক আছে, এবং সেটা কোথায়? সি শোর মানে সমুদ্র তটে, তাদের ভিলেজের কাছে। এখান থেকে এই একটাই প্রশ্ন মূলত আসে। এরপর কি বলছে? At once, father and his friends started looking for the hidden treasure. তার মানে কি? এখানে at once মানে তৎক্ষণাৎ। ঠিক আছে, তো তৎক্ষণাৎ কি করলো? যে বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তার মানে ওই যে লোকানো সম্পদ যেটা স্যান্ড ডিউনসের তলায় পুঁতে রেখেছিল, মানে গুপ্তধন যেটাকে বলা হয়, সেটা খোঁজা শুরু করে দিল। কে কে খোঁজা শুরু করলো? ফাদার এবং তার ফ্রেন্ডস। ইভিনিং পাস্ট অন টু নাইট মানে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস মানে কি? এটার মানে হচ্ছে যে বিকেল গড়িয়ে রাত নামলো, এটা তো আগের সেন্টেন্সে বললাম। মেঘের ফাঁক গলে চাঁদের আলো পড়ছে এই বালিওয়ারিতে বা এই বালির ওপর বা এই দুনে। আ প্যাক অফ জ্যাকলস, এই যে প্যাক এটাও হচ্ছে কালেকটিভ নাউন্স। প্রশ্ন আসবে যে জ্যাকেল তার কালেকটিভ নাউন কি? উত্তর হচ্ছে প্যাক। ঠিক আছে, আ প্যাক অফ জ্যাকলস ওয়্যার হাউলিং।
হাউলিং মানে হচ্ছে শেয়ালের ডাককে বলা হয়, যে দূরে শেয়ালের হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মানে ততক্ষণে মধ্যরাত ছুঁয়েছে। At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. তার মানে এত লোক খোঁজাখুঁজি করছে, সন্ধে গড়িয়ে রাত চলে এলো, তারপর মিডনাইট চলে এলো, তখন ভোলা গ্র্যান্ডপা কনফেস করলো। কনফেস করা মানে স্বীকার করা বা স্বীকারোক্তি, যে ওখানে কোনো গুপ্তধন নেই, আমি ভুল বলেছি। এখনো ভুল বলেছি সেটা বলেনি, মানে তিনি স্বীকার করলেন যে ওখানে কোনো গুপ্তধন নেই। এবার দেখি কেন নেই। বলছে that there was no real treasure, it was all a dream which he had during his midday nap. ন্যাপ মানে কি বলতো? ন্যাপ মানে হচ্ছে ওই অল্প সময়ের যে ঘুম। আমরা অনেক সময় বাসে বা ট্রেনে যেতে যেতে ওই 15 মিনিট 20 মিনিটের জন্য হালকা একটু ঘুমিয়ে পড়ি, ওটাকেই বলা হয় হচ্ছে ন্যাপ। ঠিক আছে? তাহলে এই যে ভদ্রলোক মানে ভোলা গ্র্যান্ডপা, তিনি বলছেন যে এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, যে দুপুরবেলা তিনি একটু হালকা ঘুমের মধ্যে যেটা দেখেছিলেন, মানে সবটাই নাকি স্বপ্ন, দুপুরবেলা ঘুমিয়ে এমন এক স্বপ্নই দেখেছিলেন তিনি। আশা করি এটা বুঝতে পেরেছি। সেখান থেকে প্রশ্ন কি আসতে পারে, যে একটা প্রশ্ন আসতে পারে যে কেন ওখানে রিয়েল ট্রেজার ছিল না। তার কারণ হচ্ছে এই যে ভোলা গ্র্যান্ডপা, এটা পুরোটাই হচ্ছে আষাঢ়ে গল্প, মানে কক অ্যান্ড বুল স্টোরি, একটা ইডিয়াম আছে। কেন কক অ্যান্ড বুল স্টোরি? তার কারণ হচ্ছে এটা তার একটা মিড ডে ন্যাপের সময় দেখা ড্রিম, এইরকম ভাবে বলেছে, অর্থাৎ সেখানে কোনো রিয়েল ট্রেজার ছিল না। চলে আসি পরের প্যারাগ্রাফটায় বা পরের লাইনে চলে আসি। বলছে ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, অর্থাৎ ভোলা দাদুর জীবনে একবার বেশ জবরদস্ত রোমাঞ্চ হয়েছিল। কোথায়? সুন্দরবনে। রোমাঞ্চ মানে কি? অ্যাডভেঞ্চার। ঠিক আছে? এবং সেটা কোন জায়গায় হয়েছিল? সুন্দরবনে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। ইন দোজ ডেজ মানে সেই সময় বা সেই সময়ের দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার যারা ছিল তারা ফ্রিলি মানে বাধাহীন ভাবে রোম মানে কি? ঘুরে বেড়াতো। কোথায়? ইন দ্য ডেন্স জঙ্গল। ডেন্স মানে হচ্ছে ঘন জঙ্গলে। কোথাকার? সুন্দরবন। তো সেটাই লেখা আছে, দেখ। তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগাররা নির্ভয়ে ঘুরে বেড়াতো ঘন জঙ্গলে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, অর্থাৎ তাই সন্ধ্যের পর কেউ একা বেরোতো না সাহস করে। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, তার মানে তারা দলবদ্ধভাবে ঘুরে বেড়াতো। কারণ ধর একটা রয়্যাল বেঙ্গল টাইগার তোর সামনে চলে এসছে, ইট ইজ ইম্পসিবল ফর সামওয়ান টু ফাইট এগেইনস্ট দ্যাট টাইগার সিঙ্গেল হ্যান্ডেডলি। তাহলে যদি গ্রুপ থাকে 4-5 জন মিলে তো তবু বাঘকে কাবু করা যেতে পারে। অ্যাটলিস্ট কাবু করা না গেলেও তার সাথে ফাইট চালানো যাবে, এবং বাঘটাও কিছুটা ভয় পাবে যে 6-7 জন লোক আছে গ্রুপে, আমি কি অ্যাটাক করব কি করব না। তো সেই কারণে সেই সময় মানুষজন কি করত, যে দেখে নিত আমরা যখন বেরোচ্ছি ওই জায়গায় সুন্দরবনে, তো আমরা যেন গ্রুপে থাকি। কখন কোন সময় দেখতো? পার্টিকুলারলি আফটার সানডাউন, মানে সূর্যাস্তের পরে, অর্থাৎ যখন সন্ধ্যা নেমে আসছে তখন আর কেউ একা একা বেরোতো না। তাহলে এখান থেকে একটা প্রশ্ন কি আসতে পারে আমরা দেখে নিই, যে এই যে সুন্দরবনের যে গল্প, তো তখন সন্ধ্যের পর মানুষরা কেন একা বেরোতো না বা গ্রুপে দলবদ্ধভাবে কেন বেরোতো? তার কারণ বা তার উত্তর কি হবে? কারণ ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড। রোমড মানে ঘুরে ফিরে বেড়ানো। কোথায়? দ্য ডেন্স জঙ্গলস। ডেন্স মানে হচ্ছে ঘন, যেখানে গাছপালা একদম একটার একটার সাথে ঘন সন্নিবিষ্ট ভাবে রয়েছে। চলে আসি পরের লাইনে, কি বলছে দেখে নি। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। উইকলি মার্কেট মানে হচ্ছে হাট। দেখবি এরকম অনেক জায়গায় রয়েছে, সপ্তাহের একটা দিন বাজার বসে, তো সেখানে কম দামে অনেক জিনিস পাওয়া যায়, দূর দূর থেকে লোক আসে এবং সব মানুষ ওইখানে ভিড় করে, তো এটাকে বলা হয় হাট বাজার। ঠিক আছে? তাহলে একদিন সন্ধেবেলা ভোলা দাদু ফিরছিলেন কোথা থেকে? কোনো একটা হাট থেকে। সাডেনলি at a distance of about 5 yards behind him he heard a growl of a royal bengal tiger. এখানে গ্রোল মানে কি? ডাক বা হুঙ্কার।
তার মানে সাডেনলি হঠাৎ করে 5-6 গজ পেছন থেকে ভেসে এলো কি একটা ভয়ঙ্কর গর্জন। কার গর্জন? উত্তর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড and found the bright gaze of the tiger on his face. গেজ শব্দটার মানে কি? এক দৃষ্টে তাকিয়ে থাকা। তার মানে দাদু ঘুরে তাকাতেই দেখলেন যে বাঘের যে চকচকে চোখ তার দিকে স্থির হয়ে আছে। তার মানে আমরা যদি লাইন বাই লাইন ট্রান্সলেশন করি তাহলে কি হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা টার্ন মানে ভোলা দাদু ঘুরলেন, অ্যান্ড ফাউন্ড এবং আবিষ্কার করলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার, অর্থাৎ এই যে টাইগারের উজ্জ্বল দৃষ্টি বা জলজল করছে চোখ, কার দিকে? অন হিজ ফেস মানে তার দিকে, ভোলা দাদুর দিকে তাকিয়ে ওই বাঘটার দৃষ্টি একেবারে উজ্জ্বল হয়ে যাচ্ছে বা চোখ জলজল করছে, মানে একটু পরেই তো খাবো তোকে, এই একটা ফিলিংস বাঘটার মধ্যে আসছে। চলে আসি পরের লাইনে। এরপর কি বলছে? ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, অর্থাৎ এক মুহূর্ত দেরি না করে ভোলা দাদু লাফ দিয়ে উঠলেন কোথায়? পাশে থাকা একটা ব্যানিয়ান ট্রি বা বট গাছে। ঠিক আছে। দ্য টাইগার রোয়ার্ড মানে হচ্ছে বাঘের ডাক, অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, অর্থাৎ বাঘটার চারপাশে কয়েকশো বার ঘুরলো গর্জন করতে করতে। দেন ইট সেটল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ ইন, অর্থাৎ তারপর ঝোপের আড়ালে বসে রইল। ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস বুঝেন, এখানে চোখে মুখে আগুন হয়ে গেছে, মূল যেটা বোঝাতে চাইছে সে চোখ ফেরালো না, অর্থাৎ এই যে ভোলা দাদু সে তো গাছে উঠে গেল, তাহলে এইবার বাঘটা মনে কর গাছে উঠতে পারছে না, তখন প্রশ্ন আসতে পারে যে বাঘটা তখন কি করলো? যখন ভোলা দাদু বা ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ আ ট্রি, তখন বাঘটা কি করলো? এখানে আরেকটা জিনিস মাথায় রাখবি, বাঘ বা যে কোনো অ্যানিমেলকে আমরা কিন্তু হি বা সি দিয়ে বোঝাই না, আমরা ইট ব্যবহার করি। এমনকি মানুষের বাচ্চার জন্যও ইট ব্যবহৃত হয়, হি বা সি নয়। ধর কোথাও চাইল্ড অথবা বেবি রয়েছে, তখন হবে না যে হি ইজ ক্রাইং ফর হিজ মিল্ক, তখন কি হবে? ইট ইজ ক্রাইং ফর ইটস মিল্ক বা দ্য বেবি ইজ ক্রাইং ফর ইটস মিল্ক। যদিও ছোটবেলার বিভিন্ন ইসপের গল্প সেখানে পার্সনিফাই করা হয়, বাঘ সিংহ এদেরকে হি বলা হয়, বাট ইংরেজিতে যেটা আমরা ফর্মাল ইংলিশ বলি, যে কোনো পশুকে ইট এই প্রোনাউনটার মাধ্যমে বোঝানোটাই উচিত। তাহলে প্রশ্ন আসতে পারে এখান থেকে, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে যে যখন ভোলা গ্র্যান্ডপা গাছে উঠে গেল তখন বাঘটা কি করলো? তখন হচ্ছে বাঘটা রোয়ার্ড মানে গর্জন করলো, অ্যান্ড সার্কেল মানে ওই গাছটার চারপাশে ঘুরলো কতবার? কয়েকশো বার, 100 টাইমস। তারপর কি করলো? দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ মানে কি? ঝোপ। উইদাউট টেকিং ইটস আই অফ, অর্থাৎ তারপর সে একটা ঝোপে লুকিয়ে পড়লো, কিন্তু তার তীক্ষ্ণ বা সজাগ দৃষ্টি কিন্তু ওই ওপরে মানে গাছের ওপরে থাকা ভোলা দাদুর দিকেই, তার দিক থেকে চোখ ফেরালো না। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তার মানে কি? রাত যত গাঢ় হলো বন তত নিস্তব্ধ। উইথ নাইটফল মানে রাত হওয়ার সঙ্গে সঙ্গে ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তার মানে রাত হলে কি হয়? অন্ধকার আরো বেশি হবে। সাইলেন্ট মানে কি? আরো নিস্তব্ধ হবে, কেউ কোথাও চিৎকার করবে না। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, তার মানে ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, অর্থাৎ শুকনো পাতার উপর ওই যে বাঘটার লেজ নাড়ানোর যে শব্দ, এটাকে অ্যাকচুয়ালি মর্মর শব্দ বলা হয়। তো সেই মর্মর শব্দটাও দেখবি কোনো একটা জায়গায় যদি শুকনো পাতা থাকে, সেখানটা তুই যদি পাড়িয়ে যাস একটা মচমচ করে শব্দ হয় না, তাহলে ওই বাঘটাও যদি লেজ নাড়ায় শুকনো পাতার উপর, একই জিনিস হবে। তো সেটাই বলছে আওয়ার্স পাস্ট মানে কি? ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেল। তারপর কি হলো চল দেখে নি। বলছে ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস। ডোভ মানে কি? ডোভ মানে হচ্ছে ঘুঘু। তার মানে ডন মানে হচ্ছে ভোর বা ভোরেরও যে আগের অবস্থাটা, তো সেইটা ব্রোক উইথ মানে সেইটা হয়ে এলো, ভোর হয়ে এলো। কিসের সঙ্গে সঙ্গে? কুইং অফ ডোভস, অর্থাৎ ঘুঘুর ডাকের সঙ্গে সঙ্গে। এই যে ডোভ বা ঘুঘু, তার ডাককে কি বলা হয়? কুইং। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, এবার ভোর হয়ে এসেছে, ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন নিচে নেমে এলো। কোথায় ছিল? গাছে ছিল, গাছ থেকে
নিচে চলে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল অ্যাওয়ে। মাউন্ট মানে হচ্ছে একটা ছোট উঁচু অংশ, টিলা বলতে পারিস। তো সেটাই বলছে, দূরে এক টিলার উপর দাঁড়িয়ে ছিল কিছু মানুষ। ভোলা গ্র্যান্ডপা climbed the mount and requested the first man he saw for some water to drink. তার মানে ভোলা গ্র্যান্ডপা ওই টিলায় চড়ে প্রথম যে মানুষটাকে দেখতে পেল তাকেই বলল, একটু জল দাও না, একটু জল খাবো। এরপর কি, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। ওই মানুষটা টিলার উপর থেকে কিন্তু দেখতে পাচ্ছিল যে বাঘটা এখনো অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, খুব ইম্পর্টেন্ট শব্দ। বিউইল্ডার্ড মানে কি, বিস্মিত হওয়া। এর সিনোনিম কি, পারপ্লেক্সড হতে পারে, স্টুপিফাইড হতে পারে, ফ্লাভারগাস্টেড হতে পারে, স্টার্টেলড হতে পারে, অ্যাস্টোনিশড হতে পারে। তার মানে এগুলো সব সিনোনিম। সব থেকে যেটা মনে রাখবি সেটা হচ্ছে পারপ্লেক্সড অথবা পাজেলড হয়ে যাওয়া, তো তাকে আমরা বিউইল্ডার্ড বলতে পারি। তো সেখানে কি বলছে যে দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, এটা তো বললাম। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড বা হি ওয়াজ মাচ সারপ্রাইজড, সে প্রচন্ড বিস্মিত হলো বা বিস্ময়ে তাকিয়ে থাকলো। তারপরে কি বললো, হোয়াট ইজ দ্য সিক্রেট বা হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস দ্য হাংরি বিস্ট। হাংরি বিস্ট মানে কি, ওই বাঘটার কথা বলা হচ্ছে, যে তোমার কি সিক্রেট যে তুমি ওই ক্ষুধার্ত পশুটাকে পেরিয়ে এলে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা তোমাকে কিছু করলো না বা তোমাকে আক্রমণ করলো না। দেখ, সেটাই বাংলায় লেখা আছে। লোকটা বিস্ময়ে তাকিয়ে বলল, আপনি ওখানের ক্ষুধার্ত বাঘটার পাশ দিয়ে হেঁটে এলেন, ও আর কিছুই করলো না? কেসটা কি, রহস্যটা কি? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, মানে ওই লোকটা ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। এরপর কি বলছে, দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। ইয়ন মানে হচ্ছে কি, হাই তোলা, ঠিক আছে? আর লিমস মানে তার লেগ। দেখবি অনেক সময় কুকুর, বাঘ সবাই কি করে, হাত পা প্রসারিত করে আমরা যেমন ব্যায়াম করি সেটা করছিল, ঠিক আছে? ওইদিকে বাঘটা তখন হাই তুলে শরীর টানছে নিশ্চিন্তে, মানে শরীরটাকে একটু স্ট্রেচ করছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। সেই মুহূর্তে দাদুর মনে পড়ে গেল সেই রাতের বাঘটার কথা, এবং চাওয়া মাত্রই চোখে পড়ল কি, ওই বাঘটার দিকে দেখতে পেল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, মানে থরথর করে কাঁপতে কাঁপতে ভোলা গ্র্যান্ডপা প্রায় অজ্ঞান হয়ে গেল। হি র্যান ব্যাক হোম, সে পালিয়ে বাড়ি চলে গেল, মানে এক ছুটে বাড়ি, এইটাকে বোঝাচ্ছে। তো তারপর কি বলছে, হাফ আ সেঞ্চুরি লেটার, হাফ আ সেঞ্চুরি মানে সেঞ্চুরির হাফ, মানে অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। অর্থাৎ এই ঘটনার প্রায় 50 বছর পরে বা অর্ধ শতাব্দী পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস, আমাদের সবাইকে ছেড়ে চিরকালের জন্য বিদায় নিলেন। তখন তার বয়স কত, এটা কিন্তু একটা প্রশ্ন আসবে, কত বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন? উত্তর হচ্ছে 95। হিজ 80-year old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। ল্যামেন্ট মানে হচ্ছে হাহুতাশ করা, হাহাকার করা। তখন কি হয়েছিল, তার 80 বছরের যে দিদিমা, মানে ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ, তখন হাহাকার করে কেঁদে উঠলেন। শি সেইড উইথ আ শাই, অর্থাৎ চোখের জল সামলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। শাই মানে কি, একটা আমরা অনেক সময় হয় না যে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি বা একটা নিঃশ্বাস ফেলি, হা কি হলো, তো এটাকে বলা হয় হচ্ছে সাই। তাহলে সেইড উইথ এ সাইও হতে পারতো, এখানে কিন্তু সাই এর সাথে লেট আউট শব্দটাও হতে পারতো। কি বললো, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, মনে হয় আমার বুড়োটা মনে হয় নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল।